বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছি সমাজবিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের হারবার্ট স্পেন্সার সম্পর্কে। হারবার্ট স্পেন্সারের জীবনী সম্পর্কে এবং পদ্ধতি সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি এবং আমরা লাইভ ক্লাসেও এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানব সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব। হারবার্ট স্পেন্সারের কর্মদশায় যত কিছু অবদান ছিল, এর ভিতরে কিন্তু বিবর্তনবাদ ছিল অন্যতম। হারবার্ট স্পেন্সার সমগ্র বিশ্বের যে কর্ম আছে, এই প্রপঞ্চগুলো আছে, সেগুলোকে দুই ভাগে ভাগ করেছিলেন। দুই ভাগে ভাগ করাটা কী ছিল? সেটা হচ্ছে জ্ঞেয় আর হচ্ছে অজ্ঞেয়, অর্থাৎ নোন আর আননোন, জানা অজানা। হারবার্ট স্পেন্সার তার ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থে কিন্তু এই জানা অজানাকে ধারণ করেই বিজ্ঞান এবং ধর্মের সাথে সমন্বয় করেই একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেখানে এই সামাজিক বিবর্তনবাদ উঠে এসেছে। সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রধান যে উদ্দেশ্য ছিল বা উপাদান ছিল, সেগুলো আমরা এখন জানব। যে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বে প্রধান প্রধান উপাদানগুলো, প্রথমটা হচ্ছে কি, কম সংগতিপূর্ণ অবস্থা থেকে বেশি সংগতিপূর্ণ অবস্থায় প্রগতিশীল রূপান্তর হলো বিবর্তন, যা সংহতি বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীকে, এইখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে যেটা আমাদেরকে খুব বিস্তারিত জানতে হয়। অর্থাৎ হারবার্ট স্পেন্সার যেভাবে বলে গিয়েছেন, আমরা সেভাবেই ব্যাখ্যা করার সময় সহজ ভাষায় আমি একটু বলে দিচ্ছি। লাইভ ক্লাসেও কিন্তু তোমাদের আমি এই সম্পর্কে বলেছি। এই যে কম সংহতি আর বেশি সংগতি, অর্থাৎ আমরা খাপ খাইয়ে চলার যে পদ্ধতি, এটা এখানে বোঝানো হচ্ছে। আর হচ্ছে কি প্রগতি। প্রগতিটা কি? প্রগতি হচ্ছে যে উন্নয়ন, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যে যাওয়ার জন্য যে পরিবর্তন, সেটা হচ্ছে প্রগতি। আর বিবর্তন হচ্ছে ধারাবাহিকভাবে যে পরিবর্তন, সেটা হচ্ছে বিবর্তন। আর সংহতি হচ্ছে সম্পর্ক। অর্থাৎ হারবার্ট স্পেন্সার কিন্তু কি করেছেন, একটা সেন্টেন্সের মধ্য দিয়ে অনেকগুলো বিষয়কে একত্রে করেছে। আমি আবার একটু এই লাইনটা পড়ি, দেখো, খেয়াল করো। কম সংগতি অবস্থা থেকে বেশি সংগতিপূর্ণ, অর্থাৎ আমাদের যে সামঞ্জস্যতার ক্ষেত্রে যখন আমাদের একটু সামঞ্জস্যহীন হয়ে পড়ি, সেখান থেকে একটু উচ্চ পর্যায়ে যে আমাদের প্রয়োজনে, অর্থাৎ প্রগতিশীল রূপান্তর হলো, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য যে পরিবর্তন বা বিবর্তন, সেটা হচ্ছে সংহতি বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের সামাজিক সম্পর্কগুলোকে বৃদ্ধি করে। দেখো, 2 নম্বরে আছে ক্রমবর্ধমান সংহতি সমজাতীয়তা থেকে খুব বেশি বিষমজাতীয়তার গমন, অর্থাৎ বিবর্তন হলো ক্রমাগত পৃথকীকরণ, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করেই কিন্তু একটা সমাজের পরিবর্তন হচ্ছে, এমনই বলছেন কি হারবার্ট স্পেন্সার। 3 নম্বর হচ্ছে বিবর্তন হলো বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায়, নির্ধারিত শৃঙ্খলা থেকে নির্ধারিত শৃঙ্খলায় এবং অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতায় রূপান্তর। দেখো, অনেকগুলো তথ্য এখানে আছে। বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় আসবে, আবার অনির্ধারিত, অর্থাৎ যেগুলো আমাদের নির্ধারণ করা নেই, সেখান থেকে হবে কি নির্ধারিত। আর নির্দিষ্ট করা নেই, অনির্দিষ্ট যেগুলো নির্দিষ্ট করা নেই, এমনগুলোতে নির্দিষ্টতায় রূপান্তর। অর্থাৎ জীবনকে সুন্দর করার জন্য সমাজের যে পরিবর্তনগুলো হয়েছে, প্রত্যেকটা বিষয়কে কিন্তু হারবার্ট স্পেন্সার তুলে ধরেছেন এই কি সামাজিক বিবর্তনবাদ তত্ত্বেই কিন্তু তিনি এটা তুলে ধরেছেন। এরপরে দেখো আছে কি, এরপরে হচ্ছে দেখো বিবর্তন প্রক্রিয়া সামাজিক বিকাশের ক্ষেত্রে স্পেন্সারের নির্দিষ্ট কতগুলো ধাপ আছে। অর্থাৎ আমরা যে বিবর্তনগুলো পড়ছি, এই যে সামাজিক বিবর্তন তত্ত্বে যে তথ্যগুলো বুঝছি, অর্থাৎ কিভাবে একটা সমাজ সেই প্রথম থেকে আজকের পর্যন্ত এসেছে, এর মধ্য দিয়ে কি কি ধাপগুলো পেরিয়েছে, হারবার্ট স্পেন্সার তার কয়েকটি ধাপে এই সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তার প্রথম ধাপটা হচ্ছে পরিধির বিস্তার। দেখো, এখানে আমি শুধু একটা লাইনে বলছি, সভ্যতার আদিলগ্নে মানুষ ছিল প্রকৃতি নিকট অসহায়। অর্থাৎ কি, মানুষ যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, তখন মানুষ কি ছিল, একদম প্রথমে ছিল তো যাযাবর, কোনো নির্দিষ্ট ঘর ছিল না, নির্দিষ্ট জায়গা ছিল না, কি খাবে এটা সম্পর্কে তারা জানতো না, অর্থাৎ তারা কি ছিল, একেবারে অনির্দিষ্ট। কিন্তু যখন আস্তে আস্তে সমাজটা বিকশিত হয়েছে, তখন মানুষ কি করেছে, সেখানে তারা এই পরিধিটা বিস্তার ঘটেছে। দেখো, এখানে পরপর আমি কিছু বিষয় লিখেছি, সেটা কি, সঙ্গী, জনবসতি, গোষ্ঠী
গোত্র আর জাতি। অর্থাৎ দেখো এখানে কি বোঝাচ্ছে, এটা প্রথমেই এই সমাজ বিকাশের প্রথমেই কী হচ্ছে, সঙ্গী সৃষ্টি হয়েছে। তার ওই অনেকজন সঙ্গী মিলে কী হয়েছে, এখানে একটা জনবসতি গড়ে উঠেছে। জনবসতি গড়ে ওঠার পরে কি গোষ্ঠী সৃষ্টি হয়েছে, তারপরে কি সৃষ্টি হয়েছে, গোত্র, তারপরে হচ্ছে জাতি। অর্থাৎ এভাবেই সমাজ বিকশিত হয়েছে, এমনই বলেছেন হারবার্ট স্পেন্সার তার সামাজিক বিবর্তন তত্ত্বে। এরপরে দেখাচ্ছে সামঞ্জস্য বা সংঘবদ্ধতা, ঐক্য বিধান বা বৈসাদৃশ্যের পরিবৃদ্ধি সমন্বয়ে সংঘবদ্ধতা আনয়ন করে। অর্থাৎ দেখো এই সামঞ্জস্যতা বা সংঘবদ্ধতা আমি সহজ করে একটু বলি, যে যখন আমাদের সমাজ সৃষ্টি হয়েছে, আদিম যুগের মানুষ ছিল আসলে যাযাবর। এই যাযাবর অবস্থায় কিন্তু মানুষ কেউ কারোর উপর নির্ভরশীল ছিল না, অথবা কেউ কাউকে তার অধিকার সম্পর্কে বলতো না, অর্থাৎ কেউ প্রধান ছিল না, সবাই নিজেকে নিজের মতো প্রধান ভাবতো। আর যদিও বা প্রধান হতো সেটা হচ্ছে দ্বন্দ্বমূলকে, অথবা কি হতো যুদ্ধের মধ্য দিয়ে, অর্থাৎ যুদ্ধের মধ্য দিয়ে অথবা ঝগড়া বিবাদের মধ্য দিয়ে একে অন্যর কাছ থেকে জিনিস ছিনিয়ে নিত। এই সংঘবদ্ধতায় পর্যায়ের যে পর্যায়ের কথা বলছেন হারবার্ট স্পেন্সার, অর্থাৎ এই পর্যায়ে এসে কি হয়, যে মানুষ রাজনৈতিক চেতনাবোধ মানুষের মধ্যে জন্ম দেয়। এখানে কি হয়, একজন প্রধান নির্বাচন হয়, একজন প্রধানের সাথে সহপ্রধান নির্বাচন হয়, অর্থাৎ সমাজ একটু হলেও পরিধির বিস্তারের আরও একটু পরিধির বিস্তার এই পর্যায়ে এসে ঘটে, এমনই ব্যাখ্যা করেছেন হারবার্ট স্পেন্সার তার বিবর্তন তত্ত্বে। দেখো এরপরে আছে সুনির্দিষ্টতা। সুনির্দিষ্ট বলতে কি বোঝানো হচ্ছে, হারবার্ট স্পেন্সার বলছে খাদ্য সংগ্রহ অর্থনীতি থেকে ক্রমান্বয়ে উত্তরণ ঘটে খাদ্য উৎপাদন অর্থনীতি। অর্থাৎ দেখো এই যে আমাদের কি হচ্ছে, রাজনৈতিক চেতনার সাথে সাথে আবার কি হচ্ছে, মানুষের জ্ঞান কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। এই আরও বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু মানুষ কি করছে, মানুষের পরিবার, আমরা যে প্রথমে বলছি সঙ্গী বা জনবসতি, এই যে গোত্র, এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সংঘবদ্ধতায় থেকে এসে মানুষ কি মনে করেছিল, যে একজন প্রধান থাকবে, কিন্তু এই পর্যায়ে এসে এই সুনির্দিষ্টতায় পর্বের তৃতীয় ধাপে এসে হারবার্ট স্পেন্সার বলছে যে না, শুধুমাত্র রাজনৈতিক একজন প্রধানের মধ্য দিয়ে সমাজ বিকশিত হবে না। এ পর্যায়ে মানুষের জ্ঞান লাভ করে, অর্থাৎ আইনের বিকাশ ঘটে। অর্থাৎ একজন ব্যক্তি না, একটা সুনির্দিষ্ট আইন থাকবে, যে আইনের মধ্য দিয়ে সমাজ বিকশিত হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি, বহুরূপতা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সুনির্দিষ্টতার সঙ্গে তাদের কর্মপদ্ধতিরও বিভিন্নতা দেখা দেয়। অর্থাৎ দেখো এই যে তিনটা ধাপের কথা বলা হচ্ছে, পরিধির বিস্তার, সামঞ্জস্য বা সংঘবদ্ধতা, সুনির্দিষ্টতা, তারপরে হচ্ছে বহুরূপতা। অর্থাৎ এই তিনটা ধাপ পেরিয়ে এসেই কিন্তু বহুরূপতায় আসছে। আর বহুরূপতা এসে কিন্তু সমাজটা আরও একদম সম্পূর্ণরূপে বিকশিত হচ্ছে। কীভাবে বিকশিত হচ্ছে, অর্থাৎ মানুষ তখন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে, এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মানুষের কর্মকাণ্ডর পরিধি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সমাজের সম্পূর্ণরূপে বিকশিত হচ্ছে, তেমনই ধারণা করছেন হারবার্ট স্পেন্সার। অর্থাৎ হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্বে বলছেন যে এই চারটা ধাপে হচ্ছে সমাজ শুরুর থেকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এর পরবর্তীতে দেখো আছে যে এখানে কি বলা হচ্ছে, স্পেন্সার প্রদত্ত বস্তু, গতি বা শক্তি, এই তিন সূত্রের সমন্বয়ে সৃষ্টি করেছেন অনুসিদ্ধান্ত সমূহ। তার উপস্থিতি লক্ষণীয়। যেমন দেখো এই অনুসিদ্ধান্ত সমূহ হচ্ছে কি, যে বর্তমানে এই যে উপরে যে চারটা ধাপের মধ্যে দিয়ে কিভাবে সমাজটা উন্নতি হলো এবং কিভাবে আজকের পর্যায়ে এসেছে, তারও কিছু ধাপ কিন্তু ধাপ দেখিয়েছেন হারবার্ট স্পেন্সার। প্রথম ধাপটা দেখো এখানে আমি বলে দিচ্ছি কি আছে, সাদৃশ্যতার বিলুপ্তি। সাদৃশ্যতার বিলুপ্তি কখন ঘটেছে, অর্থাৎ এই যখনই আমাদের এই বহুরূপতা চলে এসছে তখনই কিন্তু সাদৃশ্যতার বিলুপ্তি ঘটেছে। অর্থাৎ আমাদের আদিম যুগের সাথে যে বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু বিলুপ্ত হয়েছে। আদিম যুগে যেভাবে মানুষ সংঘবদ্ধ ছিল না বা একটা কাজের মধ্য দিয়ে থাকতো, তারপরে কিন্তু এটা হয়নি। অর্থাৎ এই সর্বশেষে বহুরূপতার পরে সেটার পরিবর্তন হয়েছে এবং কি হয়েছে, এখানে হচ্ছে সাদৃশ্যতার বিলুপ্তি ঘটেছে। এরপরে হচ্ছে উপাদানসমূহের জ্যামিতিক হারে পরিবৃদ্ধি। উপাদানসমূহের জ্যামিতিক হারে পরিবৃদ্ধিটা হচ্ছে কি, যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের শিক্ষা বৃদ্ধি পেয়েছে, এই যে শিক্ষা, জনসংখ্যা বা বিভিন্ন মধ্য দিয়েই কিন্তু আমাদের
সমাজটা একদম পূর্ণ হারে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটার পরিবর্তন হলে আর একটার পরিবর্তন হয়েছে। এভাবেই কিন্তু তৃতীয় পর্যায়ের কথা বলেছেন হারবার্ট স্পেন্সার। এরপরে দেখো আছে বিচ্ছিন্ন উপাদানসমূহের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অর্জন প্রবণতা। বিচ্ছিন্ন উপাদানসমূহের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অর্জন প্রবণতা, অর্থাৎ বিচ্ছিন্ন উপাদান সৃষ্টি হয়েছে সমাজে, সমাজ কাঠামোর সাংস্কৃতিক বিভিন্ন উপাদান সৃষ্টি হয়েছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সমাজ দেখা যাচ্ছে একই রাষ্ট্রে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক জীবন গড়ে উঠেছে। এই যে বৈশিষ্ট্যটা এটাও কিন্তু ক্রমান্বয়ে সমাজে হয়েছে। এরপরে হচ্ছে কি অন্তর্গত শৃঙ্খলা ও ভারসাম্য অবস্থা, অর্থাৎ কি হচ্ছে সর্বশেষে এসে সমাজের ভিতরে একটু মানুষের মধ্যে কি হয়েছে একটা শৃঙ্খলা এসেছে, অন্তঃসম্পর্ক গড়ে উঠেছে। এভাবেই কিন্তু হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব। বিবর্তন তত্ত্ব কিন্তু আমরা লাইভ ক্লাসেই পড়েছি, আমি খুব সংক্ষিপ্ত করে আবার ইউটিউব ক্লাসেও বলছি। এছাড়াও তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবে এই ফোন নাম্বারে 01741603360। এছাড়াও ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।